খান, আমরা সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয়বস্তুতে চলে যাই। সেটা হচ্ছে যে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী 29শে ডিসেম্বর সারা দেশে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন রকম মজাদার খবর, মুখরোচক খবর, চমকদার খবর আমরা পাচ্ছি প্রতিদিনই অন্তর্জালের সুবাদে কিংবা স্যাটেলাইট চ্যানেল সম্বন্ধে। তো এই যে ওভারঅল এই নির্বাচন নিয়ে জনাব খান, আপনার মূল্যায়নটা কি? নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন সবসময় ভালো। এটা অনির্বাচিত সরকার প্রায় 2 বছরের মতো থাকলো, একটা নির্বাচিত সরকার আসা দরকার। কিন্তু আমি যে খুব একটা আশাবাদী তা না। সেটা হলো কি, পার্টিগুলোকে সতর্ক হতে হইতো নির্বাচনে। সতর্ক ইন সেন্স, বিএনপি বা আওয়ামী লীগ তারা তাদের সতর্কভাবে কিছু ভালো লোক যদি নমিনেশন দেন, ভালো লোক যদি নির্বাচিত হয়ে আসে, একটা ক্রাইটেরিয়া শুধু ভালোই যথেষ্ট না, আবার সেই লোকগুলো ইন্টেলিজেন্ট হইতে হবে। তারা রাষ্ট্র চালানোর মতো পরিপক্ক বুদ্ধিসম্পন্ন ইন্টেলিজেন্সি থাকতে হবে। এই দুইটাই আমরা অভাব দেখি। আওয়ামী লীগের সরকার আমরা দেখেছি, বিএনপির সরকারও দেখেছি, তারা মাসুলম্যানদের নমিনেশন দেন, তারা ক্ষমতায় চলে আসেন। আবার যারা রাষ্ট্র চালান তাদের মধ্যে রাষ্ট্র চালানোর বুদ্ধিমত্তাও কম। প্রতিবেশী ভারত আছে, ভারতে কিন্তু সাংঘাতিক ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে ভারতে। সবচেয়ে মজাদার কথা যেটা আমরা যতটুকু জানি, সুপ্রিয় দর্শক মন্ডলী, বছর কয়েক আগে বিরোধী দলের, তখন বিরোধী দলে আওয়ামী লীগ ছিল, বিরোধী দলের হরতাল, প্রাক হরতাল একটা আন্দোলন থেকে, না হরতালের আগের দিন বিনা কারণে 11 জন মানুষকে যুবলীগ কর্মীরা পুড়িয়ে হত্যা করেছিল। এবং এর হোতা র্যাবের জিজ্ঞাসাবাদে বের হয়ে এসছে, এর হোতা ছিল যুবলীগের তৎকালীন সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে জাহাঙ্গীর কবির নানক এবং জনাব মির্জা আজম। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে 11 জন নিরপরাধ মানুষকে হত্যাকারী এই দুজন ব্যক্তি আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছেন। এরকম অনেক উদাহরণ আছে। একটু আগে আপনি বললেন যে ভালো লোককে যাতে বাংলাদেশের মানুষ মনোনীত করে। কথা হচ্ছে যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি এরকম দুর্নীতিবাজ অথবা সন্ত্রাসের মদতদাতা অথবা সন্ত্রাসী এদেরকে মনোনয়ন দেয়, তাহলে বাংলাদেশের জনগণের কি করণীয়? না, সেটা তো সমস্যা আমাদের আছেই। আমাদের পার্টি চর দখলের একটা অবস্থা। আমি বারবার বলি চর দখল। কারণটা হলো কি, যে এমপিরা তাদের এলাকা, তাদের নিজস্ব এলাকা মনে করেন আর কি। গণতন্ত্রের কোনো চিহ্ন নয়। আর সন্ত্রাসী বা এটা শুধু আওয়ামী লীগের দোষ না, বিএনপিতে যথেষ্ট লোকজন আছে যারা নাকি একটা সন্ত্রাসী মনোভাব বা বিএনপিতে যা দেখা গেছে সে করাপশনই মেইন, আর আওয়ামী লীগে যা দেখা যাচ্ছে সন্ত্রাসী বেশি। সেটা হতে পারে, হ্যাঁ। এক দলে আছে প্রচুর সন্ত্রাসী, আরেক দলে আছে প্রচুর দুর্নীতি। দুটোই আমাদের খারাপ। আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, যে বারবার ইলেকশন দিলে, আমি জানি না ইলেকশন কতটা হেল্প হবে, আর না দিয়েই বা উপায় কি। কারণ এই একটা সরকার ছিল, যে সরকার ডিসিশন নিতে তাদের কষ্ট হতো, তারা দে ডোন্ট নো হোয়াট টু ডু। অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার হলে যদি করাপ্ট লোক সন্ত্রাসী আসে, আর যদি বিএনপি ধরেন অ্যাজ ফর এক্সাম্পল ক্ষমতা যায়, তারপর আওয়ামী লীগের সাথে সাম কাইন্ড অফ কম্প্রোমাইজ তাদের করতে হবে। রাষ্ট্র চালাইলে করলে সন্ত্রাসীদের সাথে কম্প্রোমাইজ। তো মোটা কথা হইলে ইলেকশন হচ্ছে ভালো কথা। গণতন্ত্র মানে শুধু ইলেকশন নয়, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা করা। কিন্তু সন্ত্রাসীটা তো সন্ত্রাসী, তারা শ্রদ্ধা কিভাবে করবে? আর কোরাপ্টরা তো কোরাপ্টই, তারা চুরি করার তালে থাকবে। কারণ গণতন্ত্র কতটা সার্থক হয় বাংলাদেশে বলা খুবই দুষ্কর আর কি। আরেকটা মজার জিনিস হচ্ছে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই এই দুটি বড় দলের বা জোট যদি বলতে পারেন, এই দুটি বড় জোটের যে নির্বাচনী ইশতেহার, এর মধ্যে কয়েকটি হাস্যকর কথা রয়েছে। যেমন আওয়ামী লীগের একজন বলে বসলেন যে তারা 10 টাকা শেয়ার দরে চাল খাওয়াবেন, 2 টাকা দরের মরিচ খাওয়াবেন। এই যে হাস্যকর একটা দাবি, বাস্তব বিবর্জিত। এটা যে সস্তা এবং চটকদার, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাছাড়া তাদের ইশতেহারে চিন্তা করে দেখেন যে দুটো জিনিস নেই। আপনি বলেছিলেন যে গণতন্ত্রের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধের ব্যাপারটা, এই জিনিসটা নেই। তারা বিরোধী দলে গেলে হরতাল, নৈরাজ্য সৃষ্টি করবেন না, সেগুলো নেই। নম্বর 3 হচ্ছে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার যে একটা মনোবৃত্তি, সে কথাটাও ইশতেহারে নেই। এক গাদা গাল ভরা বুলি আছে। এখানে কিছু বিষয় থেকে যায়। সেটা হলো কি, গণতন্ত্র মানে তাই একটা দল, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে করে হোক, জনগণ যদি রায় দেয় তার পক্ষে, সে যদি ভোট দেয়, তাহলে অন্য দলকে মেনে নেওয়া উচিত। যে আমরা সেগুলো নেই নির্বাচনী ইশতেহারে, সেগুলো। আর একটা বড় প্রবলেম হইলো কি, তারা রাষ্ট্র চালাবে কি করে, চাকরি সৃষ্টি করবে কিভাবে, অর্থনীতি কি হবে দেশের, 10 টাকা দরের চাল তারা কিভাবে খাওয়াবে।
সে কিভাবে না সেটা কিভাবে এটা দেবে? সস্তা কথা। হ্যাঁ, এগুলো সস্তা কথা, এবং জনগণকে এগুলো বুঝতে হবে যে আগের দিন আর নেই, এটা একবিংশ শতাব্দী। মনে হয় সেটা হলো কি যে পার্টি, দুইটা বড় পার্টি, তাদের ইকোনমিক প্ল্যান দিতে হইতো যে আমাদের দেশে 30% কি whatever% বেকার বা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটির প্রবলেম আছে, তাদের প্রজেক্ট দিতে হইতো ইলেকট্রিসিটি হইলে আমরা 5 বছরে এতটা ইলেকট্রিসিটি বাড়াবো, তাদের দিতে হইতো আমরা 5 বছরে এতটা ইন্ডাস্ট্রি করবো, আমরা 5 বছরে অত মিলিয়ন কি অতশো চাকরি সৃষ্টি করবো। এই যে একটা অর্থনৈতিক প্ল্যান দিলে, সেই প্ল্যান মতো কাজ করলে তখন জনগণ বুঝতে পারতো যে তারা যেহেতু বলছে এত চাকরি সৃষ্টি করবে, কি অ্যাজ ফর এক্সাম্পল 1 কোটি চাকরি সৃষ্টি করতে চাইছে কি 50 লক্ষ, তার মধ্যে হয়তো 30 লক্ষ করছে, স্টিল গুড অ্যাচিভমেন্ট। যদি কিছুই না করে তাহলে তখন জনগণ তাকে প্রত্যাখ্যান করতো। এই জাতীয় কিছু কমিটমেন্ট দিয়ে সস্তার 10 টাকা চাল খাওয়াবেন, 5 টাকা এটা করবেন, এগুলো রিয়েলি হাস্যস্কর। এটা বোধ হয় এই লিডারশিপের ব্যাংক্রাপসি, এটা মনোভাবের চিন্তা ভাবনার মধ্যে যে কোনো। আপনি যে বলেন যে পরিকল্পনার কথা, আমি আপনার সাথে একমত পোষণ করে বলতে চাই যে কি করে করবেন সে সম্বন্ধে কোনো ধারণাই ইশতেহারগুলোতে নেই। উপরন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেছেন যে 2021 সাল পর্যন্ত যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে তাহলে এ সমস্ত করা যেতে পারে। অর্থাৎ তার নির্বাচনী ইশতেহারে যে সমস্ত ভালো ভালো কথা বলা আছে সেগুলো বাস্তবায়নের জন্য তিনি 2021 সাল পর্যন্ত সময় চেয়েছেন। এর মাঝখানে কি হবে বা এত সময় ধরে তিনি ক্ষমতায় থেকে কি করে বাংলাদেশের চালচিত্র বদলে দেবেন, সেগুলো সস্তা কথা। সেটা হলো কি যে আপনাকে অর্থনৈতিক প্ল্যান দিতে হবে, রাজনৈতিক প্ল্যান দিতে হবে, ইলেকট্রিসিটির প্ল্যান দিতে হবে, চাকরি কিভাবে সৃষ্টি করবেন একটা প্ল্যান রূপরেখা দিতে হবে। তাহলে আন্দাজে বললেই হলো না কেউ এত চাকরি সৃষ্টি করবেন, তাকে একটা অর্থনৈতিক রূপরেখা না দিলে তাহলে সরকার ব্যর্থ হওয়ারই কথা, সে যেই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক। আজকে প্রিয় দর্শক বন্ধু, এই সস্তা কথা ভুলবেন না, সন্ত্রাসীদের ভোট দেবেন না, করাপ্টের ভোট দেবেন না। অ্যাটলিস্ট কিছু ভালো লোক যদি আসে তাহলে তারা চিন্তা করতে পারবে দেশটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফেল করলে আবার আরেক গ্রুপ ভালো লোককে দিতে হবে ভোট। আমাদের ভালো লোক চাই, করাপ্ট লোক, সস্তা বলিবালা লোক বা সন্ত্রাসী লোকদের ভোট না দেওয়া ভালো বলে আমার মনে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসার কথা হচ্ছে যারা দেশের ভোটার বা আপনাদের যারা প্রবাসী যারা আছেন তাদের আত্মীয় স্বজনকে বলুন যে প্রার্থী বুঝে ভোট দিতে, মার্কা নয়। মার্কায় কিছু যায় আসে না, প্রার্থীতে যায় আসে। এই শুধুমাত্র মার্কায় একটা কলা গাছ। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আপনি নিয়ে আসেন, সেটা হলো পশ্চিমবাংলার রাজনীতি কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কংগ্রেস পশ্চিমবাংলায় তারা ইস্যুভিত্তিক রাজনীতি করছে, আদর্শ নয়। ইস্যুভিত্তিক মানে আমাদের চাকরির একটা ইস্যু হতে পারে, ইলেকট্রিসিটি একটা ইস্যু হতে পারে, এলাকা ভিত্তিক ইস্যু, এলাকা ইস্যু হতে পারে। ইস্যুভিত্তিক রাজনীতি করা ভালো। কে কোন আদর্শ, কে ভারত পক্ষ, কে ভারত বিরোধী, কে কমিউনিস্ট, কে নন কমিউনিস্ট, সেইগুলো চিন্তা না করে ইস্যুভিত্তিক রাজনীতিটাই আমাদের আসা উচিত। অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করার কথা বলা থাকলে তাকে ভোট দেওয়া উচিত বলে আমরা মনে করি। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এবার কিন্তু যারা নির্বাচনে ভোট দিচ্ছেন তাদের জন্য একটা অপশন ওপেন থাকছে, সেটা হচ্ছে না ভোট। অর্থাৎ কোনো দলের প্রার্থীকেই যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি ইচ্ছে করলে সেখানে না ভোট দিতে পারেন, এবং না ভোটটাই আপনাদের প্রধান অস্ত্র বলে আমরা মনে করি। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা এবং আগামী দিনে